তিথির এমন চিৎকার শুনে নিলয় খুব জোরে গাড়ির ব্রেক মারল। তারপর তিথির দিকে তাকাতেই তিথি খুশিতে গদগদ হয়ে বলল, ওই দেখুন হাওয়াই মিঠাই। হার্টের আকারের চোখের সাথে হাসি মুখ। একটা দিন না কিনে প্লিজ। আমার না হাওয়াই মিঠাই খেতে খুব ভালো লাগে। এক নিঃশ্বাসে কথাগুলো বলার পর নিলয়ের দিকে তাকিয়েই তিথি কেঁপে উঠল। নিলয় দাঁতে দাঁত চেপে গাড়ির স্টিয়ারিংটাকে শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, নিজেকে কন্ট্রোল করার জন্য। নিলয়ের এই মুহূর্তে মনে হচ্ছে তিথিকে গুনে গুনে 10-12টা চড় দিতে। একেই রেস্টুরেন্টের ঘটনার জন্য নিলয় প্রচণ্ড রেগে আছে তিথির উপর, তার উপর আবার এই ফালতু বায়না। নিলয় দাঁতে দাঁত চেপে তিথিকে বলল, হোয়াট ইজ হাওয়াই মিঠাই? আরে হাওয়াই মিঠাই মানে জানেন না? হাওয়াই মিঠাই চিন্তা করার মতো মুখ। হাওয়াই মিঠাই ইজ ওয়ান কাইন্ড অফ বোরের চুল। মুখ খোলা এবং ঠান্ডা ঘামের সাথে মুখে হাসি। তিথি প্রচণ্ড জোরে ধমক দিয়ে উঠল নিলয়, আপনি ইংরেজিতে কটন ক্যান্ডিও বলতে পারেন, কেন আপনি কোনোদিন খাননি? ভয়ে কেঁপে কেঁপে বলল তিথি। শাট আপ, আই সাই জাস্ট শাট আপ। রাগের মুখ অনেক বেশি বলে ফেলেছ তুমি, সো নাও ক্যাপ শাট ইউর মাউথ। একটা দিন না কিনে প্লিজ। অনুনয়কারী মুখ, বিস্ফোরিত মুখ, বিরক্ত মুখ, কিপটুস একটা। কি বললা তুমি? চিৎকার করে বলে নিলয়। নিলয়ের অমন চিৎকারে তিথি গাড়ির দরজার পাশে গা ঘেঁষে বসল আর 2-3টে শুকনো ঢোক গিলে বলল, কিছু না, সত্যি হতাশ তবে স্বস্তি পাওয়া মুখ। তারপর নিলয় আর কোন কথা না বলে চুপচাপ গাড়ি চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাত 9টা। তিথি ভাবছে কি করে নিলয়কে জব্দ করা যায়। তিথি মনে মনে ভাবছে, শালা উগন্ডাকে টাকার মাধ্যমে কোনোভাবেই জব্দ করা যাবে না, কারণ একে ফকির বানাতে গিয়ে আমি নিজেই ফকির হয়ে যাব, কারণ এর বিশাল টাকা আছে। আর হবে নাই বা কেন কিডন্যাপিং করে করে এত বড়লোক হয়েছে ছাগলের 3 নাম্বার বাচ্চাটা। তাও যদি জানতাম যে কিডন্যাপিংটা অন্তত ভালো করে করে, সেটাও তো পারে না ঠিক করে ইবলিশটা, ভুলভাল মানুষকে তুলে আনে। কে যে এনাকে অর্ডার দেয় কিডন্যাপিং করতে, বুঝে পায় না বাপু। ভাব তিথি ভাব। আরে উনি আজকে ফোনে বলছিলেন না কাকে যে কালকে ওনার একটি ইম্পর্টেন্ট মিটিং আছে। ব্যাস পেয়ে গেছি আইডিয়া। এবার বুঝবে হারে হারে তিথি কি চিস। আমাকে হাওয়াই মিঠাই না দেবার শাস্তি এবার আমি আপনাকে দেব। কৃত্রিম হাসির মুখ। পরের দিন সকালবেলা তিথি উঠে রান্নাঘরে গিয়ে দেখল সার্ভেন্টসরা ব্রেকফাস্ট বানাচ্ছে। এই বাড়িতে তিথি আসার পর থেকে 2 ভাবে ব্রেকফাস্ট বানানো হয়। একটা তিথির জন্য পরোটা, তরকারি, ভাজাভুজি আর একটা নিলয়ের জন্য নর্মাল ব্রেকফাস্ট, জুস, স্যান্ডউইচ, বাটার টোস্ট, ফ্রুটস। রান্নাঘরে ঢুকে তিথি দেখল সবাই যে যার মতো কাজ করছে। তিথি শেফালিকে ইশারায় তার কাছে আসতে বলল। তারপর শেফালি তার কাছে গিয়ে দাঁড়াতেই তিথি তাকে জিজ্ঞেস করল, এনেছো? তোমাকে যা আনতে বলেছিলাম। ফিসফিসিয়ে তিথি বলল, হ্যাঁ ম্যাম, আমি নিয়ে এসেছি, কিন্তু আমার না খুব ভয় করতাছে। এগুলো করা কি ঠিক হচ্ছে ম্যাম? যদি স্যার জানতে পারে আমার চাকরিখানা আর থাকবে না। আরে তুমি বেশি কথা বল না তো, তুমি চুপ করে থাকবে, যা করার আমি করব। তুমি বেশি কথা বলবে না, তাহলে তোমার চাকরিও ঠিক থাকবে আর তুমিও। ঠিক আছে ম্যাম, এই নিন ধরেন, বলে তিথির হাতে কাগজে মোড়া একটা জিনিস দিল। ওকে, তুমি এবার যাও। তারপর শেফালি চলে যাবার পর তিথি জিনিসটাকে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করল আর মুচকি মুচকি হেসে মনে মনে বলল, এবার আপনি কোথায় যাবেন? কিছুক্ষণ পর খাবারগুলো টেবিলের উপর সাজিয়ে দিয়ে সবাই যে যার কাজে চলে গেল। তিথি লুকিয়ে লুকিয়ে নিলয়ের খাবার যেখানে আছে সে গিয়ে খাবারের প্লেটটা তুলে খাবারগুলোতে পাউডারের মতো কি যেন দিয়ে আবার প্লেটটা জায়গা মতো রেখে দিল। তারপর নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর নিলয় অফিস ড্রেস পরে ব্রেকফাস্ট টেবিলে এসে তিথিকে ডাক দিল। তিথিও চুপচাপ নিচে নেমে নিলয়ের পাশের টেবিলে বসে পড়ল এবং এমন ভান করল যেন কিছুই হয়নি। ব্রেকফাস্ট করার মাঝখানে নিলয়ের ফোনে ফোন এলো। নিলয় ফোনটা রিসিভ করে বলল, -20 মিনিটের মধ্যে আমি পৌঁছাচ্ছি, বলে ফোনটা রেখে দিল।
5 মিনিট পর নিলয় খাওয়া বন্ধ করে নিজের পেটে হাত বোলাচ্ছে, তারপর হঠাৎ ব্রেকফাস্ট ফেলে দৌড়ে উপরে উঠে গেল। তিথি বুঝতে পারল যে সে সাকসেসফুল হয়েছে, তাই সে মুচকি মুচকি হেসে খাওয়া কমপ্লিট করে উপরে চলে গেল। প্রায় 2 ঘন্টা ধরে নিলয় বাথরুমে বসে আছে, যখনই উঠতে চাইছে তখনই পেটের ভিতর মোচড় দিয়ে উঠছে আর আবার বসে পড়ছে। অনেক কষ্ট করে ঘর থেকে ফোনটা নিয়ে ম্যানেজারকে কল করে মিটিংটি ক্যান্সেল করে দিল। তারপর ফ্যামিলি ডক্টরকে কল করল। কিছুক্ষণের মধ্যে ডক্টর চলে আসার পর নিলয় কি চেকআপ করে বলল, তুমি কি কোন উল্টোপাল্টা জিনিস খেয়েছ? না তো ডক্টর আঙ্কেল, সকালবেলা এমনি নর্মাল ব্রেকফাস্ট করেছি। তাহলে খাবারের মাধ্যমে হয়তো ভুলবশত কোন অপদ্রব্য জিনিস পেটের ভিতরে চলে গিয়েছে, তাই এমন প্রবলেম হচ্ছে। ওকে চিন্তা করো না, আমি মেডিসিন দিয়ে যাচ্ছি, তুমি সময় মতো খেয়ে নেবে, আর আজকের দিনটা একটু রেস্ট নাও। দেখবে কালকের মধ্যেই তুমি একদম ঠিক হয়ে গেছো। আর আপাতত এই মেডিসিনটা খেয়ে নাও, তাহলে তোমাকে আর ঘন ঘন বাথরুমে যেতে হবে না। হা 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 হা। ওকে আঙ্কেল। রক্তিম মুখ। আর এই দিকে তিথি তো ঘরের মধ্যে জোরে জোরে গান চালিয়ে লুঙ্গি ড্যান্স দিচ্ছে। এই জিঙ্গালালা হু হু, জিঙ্গালালা হু হু নৃত্যরত মহিলা। ঠিক তখনই শেফালি এসে দরজায় নক করল। তিথি শেফালিকে এই সময় তার রুমে দেখে কিছুটা থতমত খেয়ে গেল। তারপর নিজেকে সামলিয়ে শেফালিকে ঘরে আসতে বলল। শেফালি ঘরে ঢুকে তিথি দুটো হাত ধরে কেঁদে কেঁদে বলল, ও আপা মনি গো। এই শেফালি, তুমি অমন মরা কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে ক্ষমা করে দিন আপা মনি, স্যার আমারে চাকরি ছাঁটাই দেওয়ার ভয় দেখিয়ে আমার পেট থেকে সব সত্যি কথা জেনে নিয়েছে। আর তুমি সব বলে দিলে? ভয়ার তো মুখেই তোমার স্যার তোমাকে চাকরি কাটার ভয় দেখালো, আর তুমি ফুরুতো করে আমার কথা সব বলে দিলে। এই তোমার পেট এত পাতলা কেন গো? হাই হাই, এবার আমার কি হবে? রাক্ষসটা তো এবার আমায় শুলে চড়াবে। ভাব তিথি, কিছু একটা ভাব। কচুপোড়া বিপদের সময় সব বুদ্ধি কি লুঙ্গি গুটিয়ে শ্বশুরবাড়ি পালাই। উফ, দাঁতে নখ কাটতে কাটতে বিড়বিড় করে বলছে তিথি। আপা মনি, আবার কি হলো? বিস্ফোরিত মুখ যা করার তা তো করেই দিয়েছে, এবার আমাকে কিছু ভাবতে সময় দাও। আপনারে স্যার ডাকতাছে, আর এক্ষুনি স্যার তার রুমে যেতে কইল। আর স্যার এও কইল যে স্যারের যদি উঠে আসতে হয়েছে তাহলে আপনার লগে খবর আছে। ভয়ে চিৎকার করা মুখ এক্ষুনি। তাহলে আমি যাই। এই তুমি যাও তো যাও, আমার চোখের সামনে থেকে এক্ষুনি যাও, না হলে আমি নিজেই তোমার খবর করে ছেড়ে দেব যত সব ঘুগনি ব্যাপারী কোথাকার। রাগের মুখ, অবাক হয়ে যাওয়া মুখ। শেফালি আর কিছু না বলে চলে গেল। আসলে নিলয় সকল বেলা ফোনে কথা বলতে বলতে উপরে সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল, আর তখনই দেখতে পেয়েছিল যে শেফালি তিথির হাতে কি যেন একটা কাগজে মোড়া জিনিস দিচ্ছে। নিলয় ভেবেছিল তিথির হয়তো কোন প্রয়োজনীয় জিনিস, তাই সে ওটাও মাথা ঘামায়নি। কিন্তু তার এই রকম অবস্থা হওয়ার পর তার একটু সন্দেহ হলো, তাই সে শেফালিকে একটু ভয় দেখাতেই শেফালি সব উগড়ে ফেলল ঝড়ো ঝড়ো করে। যাই হোক, তিথি এবার মনে মনে দোয়া পড়ে নিলয় রুমের দিকে যেতে লাগল। তিথি ধীরে ধীরে নিলয়ের ঘরের দিকে এগোচ্ছে। যত তার ঘরের সামনে যাচ্ছে ততই তার বুকের ভিতরে কম্পনের মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আস্তে আস্তে তিথি নিলয়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে মনে মনে আর একবার দোয়া পড়ে নিল। আস্তে আস্তে দরজাটা একটু ফাঁক করে ঘরের ভিতরে একবার উঁকি মেরে দেখল নিলয় কি করছে। ঘরের ভিতর নিলয়কে দেখতে না পেয়ে তিথি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমের ভিতরে প্রবেশ করল। চারপাশে নিলয়কে না দেখতে পেয়ে মনে মনে তিথি কিছুটা খুশি হল। হঠাৎ দরজার আওয়াজে পিছনে ফিরে নিলয়কে দরজা বন্ধ করতে দেখে তিথির কলিজা কেঁপে উঠল। রাগে নিলয়ের চোখ মুখ লাল হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে নিলয় ভয়ঙ্কর পরিমাণে রেগে আছে। নিলয় আস্তে আস্তে তিথির দিকে এগিয়ে যেতে লাগল, আর তিথি নিলয়ের এমন রাগী চেহারা দেখে ভয় বিড়াল ছানার মতো নিজেকে গুটিয়ে নিয়েছে।
হঠাৎ তিথি লক্ষ্য করল যে নিলয় তার দিকে ক্রমশই এগিয়ে আসছে। এটা দেখে তিথির যায় যায় অবস্থা। নিলয়ের এমন এগিয়ে আসা দেখে তিথিও আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগল। তিথির হঠাৎ মাথায় বুদ্ধি এল নিজেকে বাঁচানোর, যেই ভাবা সেই কাজ, কিন্তু পালানোর জন্য যখনই দৌড় দিতে যাবে তখনই নিলয় তিথির হাত ধরে পাশের দেয়ালে চেপে ধরল। তারপর তিথির দুই বাহু নিজের দুই হাতে শক্ত করে চেপে ধরে জোরে চেঁচিয়ে বলতে লাগল, তোমার সাহস কি করে হয় আমার এত বড় একটা ইম্পর্টেন্ট মিটিংটাকে স্পয়েল করার? ইউ ইডিয়ট, থার্ড ক্লাস মেন্টালিটির একটা মেয়ে, তোমার মিনিমাম কমন সেন্স আছে কি নাই? ইউ হ্যাভ নো আইডিয়া আমার কতটা লস হয়েছে আজকের মিটিংটা ক্যান্সেল করাই। কিন্তু তুমি তো কিছুই বোঝ না, তাই না? যেদিন থেকে আমার লাইফে এসেছো সেদিন থেকেই একটার পর একটা প্যারা দিয়েই যাচ্ছে। এই মেয়ে তুমি কি চাও বলো তো, আর কি চাও তুমি? তিথির চোখে পানি টলমল করছে। একে তো নিলয় খুব জোরে তার দুটো বাহু চেপে ধরেছে, তার উপর নিলয়ের এমন কঠিন কঠিন কথায় তিথির খুব কষ্ট হচ্ছে। তবু তিথি নিজেকে অনেক কষ্টে সামলিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, সরি, ভুল হয়ে গিয়েছে। তিথির এমন কথা শুনে নিলয় প্রচণ্ড জোরে একটা ধমক দিল, তাতে তিথি কেঁপে উঠল। এবার আর নিজেকে আটকে রাখতে পারল না, ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলল। নিলয় তিথির কান্না করা দেখে আরো রেগে গেল, আর চিৎকার করে বলতে লাগল, এই চুপ চুপ, একদম কাঁদবা না বেয়াদব একটা মেয়ে কোথাকার। আর একবার কাঁদলে তোমায় তুলে আছাড় মারবো, অসভ্য পাজি মেয়ে একটা। আবার আমাকে সরি বলছে। শুধুমাত্র ওই গাধাদের একটা ভুলের জন্যই তোমার মতন একটা স্টুপিড মেয়েকে আমি এতদিন সহ্য করছি, তোমার এই ফালতু বকবককে সহ্য করছি। কেন সহ্য করছি জানো? কারণ মিনিস্টারের কিছু লোক জানতে পেরে গিয়েছিল যে আমার লোকেরা ভুল করে অন্য একটা মেয়েকে তুলে এনেছে, আর তখন যদি তোমাকে আমি ছাড়তাম তাহলে তারা তোমাকে তুলে নিয়ে গিয়ে আমাদের নামে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করত পুলিশের কাছে। এতে আমাদের তো ক্ষতি হতোই, তার সাথে আরো 90 জন বৃদ্ধের পেনশন আটকে যেত। শুধুমাত্র এই একটা কারণেই তোমাকে এখানে আটকে রাখা, নইলে তোমার মতো মেয়েকে কবেই আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। আর মাত্র কিছুদিন অপেক্ষা করো, তারপর আর তোমার এই প্যানপ্যানানি আমাকে সহ্য করতে হবে না। তোমাকে আমি তোমার বাড়িতে রেখে আসব, আর আমি একটু শান্তিতে থাকতেও পারবো। আর আজকে যে ভুলটা করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। আজকের ডিলটা সাকসেসফুল হলে কত মানুষের উপকার হতো তা তোমার এই ছোট মাথায় ঢুকবে না। বলে নিলয় হাত দিয়ে তিথির মাথায় টোকা মারল। তিথি অসহায় দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে আছে, আর চোখ থেকে পানি পড়ছে। কিছুতেই যেন সে তার চোখের পানি আটকাতে পারছে না, আর কিছু বলতেও পারছে না, সব কথা যেন গলার কাছে গিয়ে আটকে পড়ছে। নিলয় তিথিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তিথির হাত ধরে টেনে নিয়ে ছাদের ওপরে চলে গেল। বেলা তখন 12টা, সূর্যের ঝাঝালো কিরণ তখন ঠিক মাথার উপরে, চারিদিকে গাছপালা, বাড়ি ঘর যেন রোদের ভেজে পড়ে যাচ্ছে। একেই গরমকাল, তার ওপরে চৈত্র মাসের বীভৎস গরমে বাইরে বেরোনোর জো নেই। খোলা ছাদের উপর 2 মিনিট দাঁড়ালেই পা পুড়ে যাওয়ার মতো অবস্থা। নিলয় তিথিকে ছাদের মাঝ বরাবর জায়গায় দাঁড় করিয়ে বলল, তুমি এখন এখানে দাঁড়িয়ে থাকবা, কান ধরে, আর এইটাই হলো তোমার শাস্তি। আর ভুলেও নড়ার বিন্দুমাত্র চেষ্টা করবা না, কারণ এখানে সিসিটিভি ক্যামেরা সেট করে রাখা আছে, সুতরাং নড়ার চেষ্টা করলেই শাস্তি দ্বিগুণ হয়ে যাবে, বুঝতে পেরেছ? নাও এবার কান ধরো। তিথি কিছু বলছে না, চুপচাপ ভেজা চোখে নিলয়ের দিকে তাকিয়ে আছে। তা দেখে নিলয় আবার ধমক দিয়ে বলল, কি হলো, কথা কানে যায় না? কান ধরো বলছি। তিথি এবার কাঁপা কাঁপা হাতে নিজের দুটো কান ধরল। নিলয়ের আর কিছু না বলে নিচে নেমে গেল, আর তিথি নিলয়ের যাওয়ার পানে তাকিয়ে থাকল। প্রায় 1.5 ঘন্টা যাবৎ তিথি ওই গনগনে রোদে কান ধরে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে তিথির সমস্ত কষ্ট ক্ষোভে পরিণত হল। তার নিলয় উপর প্রচণ্ড রাগ হচ্ছে, তার সাথে নিজের ওপরও সে প্রচণ্ড রকম বিরক্ত। সে মনে মনে ভাবছে কেন সে নিলয়কে জব্দ করতে গেল, তার এই বোকামির জন্য শুধু শুধু নিলয় তাকে এত এত অপমান করল। শুধু নিলয় বলে এত অপমান সহ্য করেছে, মুখ থেকে রা পর্যন্ত কাটেনি,
নিলয়ের জায়গায় যদি অন্য কেউ হতো না তাহলে এতক্ষণে তার মাথা ফাটিয়ে দিত। তার সাথে আবার কষ্টও লাগছে যে শুধুমাত্র একটা ভুলের জন্য নিলয় তাকে আজ এতটা অপমান করতে পারল। তিথি মনে মনে ঠিক করে নেয় যে যতদিন সে এই বাড়িতে থাকবে ততদিন নিলয়ের সাথে কথা বলবে না, এমনকি নিলয় সামনেও যাবে না। দুপুর দুটো নিলয় আজ রুম থেকে বের হয়নি, ঘরে বসেই লাঞ্চ করেছে। ল্যাপটপে বসে কাজ করতে করতে নিলয় মনে মনে ভাবল আজ একটু বেশিই রিয়্যাক্ট করে ফেলেছি, এতটা রেগে যাওয়া উচিত হয়নি। একেই বাচ্চা একটা মেয়ে, হয়তো আমার কথায় খুব কষ্ট হয়েছে। নিলয়, তুইও না রেগে গেলে মাথা তোর একদম ঠিক থাকে না, কাকে কি বলিস নিজেও জানিস না। হঠাৎ তার তিথির কথা মনে হলো। সত্যি তো, এতক্ষণ তো সে তিথির কথা বলেই গিয়েছিলে। তিথির কথা মনে পড়তেই তৎক্ষণাৎ ল্যাপটপটাকে পাশে রেখে দৌড়ে ছাদে চলে গেল। গিয়ে দেখল তিথি এখনো সেইখানেই দাঁড়িয়ে আছে। রোদে চোখ লাল টসটসে হয়ে গিয়েছে আর ফর্সা মুখ রোদে ঝলসে রক্তিম বর্ণ ধারণ করেছে। ঘামে পরনে কুর্তিটা পুরো ভিজে চুপসে গেছে। তিথির এমন অবস্থা দেখে নিলয় ভয় পেয়ে যায় আর দেরি না করে দৌড়ে তিথির কাছে গিয়ে তিথির গালে হাত রেখে অস্থির হয়ে জিজ্ঞাসা করল, তিথি, তিথি ঠিক আছো তুমি? নিলয়ের কথাটা যেন তিথির কাছে কাটা ঘায়ে নুনের ছিটার মতো লাগল। তিথি কিছু বলছে না দেখে নিলয় উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে? কিছু বলছো না কেন? আর কান ধরে আছো কেন এখনো? আর কান ধরতে হবে না, ছাড়ো। তিথি নিলয়ের কোন কথারই উত্তর দিচ্ছে না। নিলয় বুঝতে পারল তিথি এখন কিছুই বলবে না আর নিচেও যাবে না, তাই আর কোন কিছু চিন্তা না করে তিথিকে কোলে তুলে নিল, তারপর নিচে নামতে লাগল। তিথি নিলয়ের এমন কাণ্ডে অবাক হয়ে যায়, সঙ্গে সঙ্গে নিজেকে নিলয়ের কাছ থেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগল। তিথিকে এমন ছটফট করতে দেখে নিলয় তিথির দিকে রাগী চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, চুপচাপ থাকো, নইলে এক্ষুনি ফেলে দিব। বলে হাতের বাঁধন একটু ঢিলা করতেই তিথি সঙ্গে সঙ্গে নিলয়ের গ্যাঞ্জিটা আঁকড়ে ধরল। তিথির এমন কাণ্ডে নিলয় না হেসে আর পারল না। নিলয়কে হাসতে দেখে তিথি গা পিত্তি জ্বলে যাচ্ছে। নিলয় তিথিকে নিজের রুমে নিয়ে এলো, তারপর তিথিকে খাটে বসিয়ে বাথরুম থেকে এক মগ জল আর একটা শুকনো কাপড় নিয়ে এল। তিথি উঠতে চাইছিল কিন্তু নিলয়ের রাগী ফেস দেখে আর উঠতে পারল না। নিলয় শুকনো কাপড় মগের জলে ভিজিয়ে তিথির চোখ মুখ মুছিয়ে দিল। তারপর নিচ থেকে খাবার এনে নিজের হাতে মাখিয়ে এক লোকমা ভাত তিথির মুখের সামনে ধরতেই তিথি মুখ ঘুরিয়ে নিল। নিলয় প্লেটটা টেবিলের উপর রেখে এক হাতে তিথির মুখ ঘুরিয়ে জোর করে এক লোকমা ভাত তিথির মুখের ভেতর ঢুকিয়ে দিল। তিথি সঙ্গে সঙ্গে ভাতটুকে মুখের ভিতর নিয়ে দৌড়ে গিয়ে বেসিনে ফেলে দিয়ে আসল। তিথির এমন কাণ্ডে নিলয় প্রচণ্ড রেগে গেল। তারপর তিথির হাত ধরে টেনে নিয়ে সোফায় বসিয়ে নিজেও তিথির পাশে বসল। তারপর তিথিকে হ্যাচকা টান মেরে নিজের কোলে বসিয়ে নিল, নিজের মুখোমুখি। তিথি নিজেকে ছড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করায় নিলয় রেগে গিয়ে তিথির কোমর নিজের বাম হাতে শক্ত করে চেপে ধরল। এতে তিথি কিছুটা কেঁপে উঠল। তারপর ডান হাতে এক লোকমা ভাত মিশিয়ে জোর করে তিথির মুখে ঢুকিয়ে দিল। তিথি যেই ভাতটুকু আবার ফেলতে যাবে ঠিক তখনই নিলয় তিথির ঠোঁট নিজের ঠোঁট দিয়ে চেপে ধরল, যাতে তিথি ভাত না ফেলতে পারে। নিলয়ের এমন কাণ্ডে তিথির চোখ বড় বড় হয়ে গেল আর বুকের ভিতর জোরে জোরে ড্রাম বাজতে লাগল। নিলয় তিথির নিচের ঠোঁটের জোরে কামড় দিতেই তিথি সঙ্গে সঙ্গে ভাতটুকু গিলে নিল। তারপর নিলয় ঠোঁটটা ছেড়ে দিয়ে তিথির দিকে তাকিয়ে দেখল তিথি এখনো হাঁ করে নিলয়ের দিকে তাকিয়ে আছে। তিথি কেমন তাকানো দেখে নিলয় বাঁকা হেসে বলল, চুপচাপ খাওয়া কমপ্লিট করো, নইলে আবার এই পদ্ধতি অবলম্বন করে খাওয়াবো। নিলয়ের এমন কথা শুনে তিথি সঙ্গে সঙ্গে দুই হাত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরল। তিথি এমন কাণ্ডে নিলয় শব্দ করে হেসে উঠল আর মনে মনে বলল, এবার থেকে রেডি থেকো আমার রোমান্টিক টর্চারের জন্য তিথু পাখি। তোমাকে কিভাবে জব্দ করা যায় সেই ট্রিক আমি পেয়ে গেছি। তারপর তিথিকে সবটুকু ভাত খাইয়ে দিল। খাবার খাওয়ানোর শেষে নিলয় তিথির মুখ ধুইয়ে দিল। তারপর তিথিকে কোলে তুলে নিজের খাটে শুইয়ে দিয়ে নিজেও তিথিকে জড়িয়ে শুয়ে পড়ল। আজকের নিলয়ের এমন কাণ্ডে তিথি বারবার অবাক হচ্ছে
আর নিজেকে ছাড়ানোর চেষ্টায় ছটফট করতে লাগল। শেষে ব্যর্থ হয়ে করুণ কণ্ঠে নিলয়কে বলল, প্লিজ ছেড়ে দিন না। আমি আপনাকে প্রমিস করছি আমি আর অমন দুষ্টুমি করব না। আমি তো গুড গার্লের মতো খাওয়াটা কমপ্লিট করলাম বলুন, এবার তো আমাকে ছাড়ুন, প্লিজ ছাড়ুন না, আমার দম বন্ধ হয়ে আসছে। নিলয় তিথির কথার কোন জবাব না দিয়ে তিথির ঘাড়ে নিজের মুখ গুজে দিল, তারপর তিথিকে শক্ত করে জড়িয়ে ধরে স্লো ভয়েসে বলল, চুপচাপ শুয়ে থাকো তিথু পাখি, বেশি নড়াচড়া করবে না, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। নিলয়ের এমন কথা শুনে তিথি 440 ভোল্টের শক খেল, কারণ নিলয় যখন কথাগুলো বলছিল তখন বারবার নিলয়ের ঠোঁট তার ঘাড় স্পর্শ করছিল। তিথি আর কিছু না বলে চুপচাপ শুয়ে থাকল, কারণ সে বুঝে গিয়েছে নিলয়কে সরানো তার পক্ষে সম্ভব নয়। তাই কিছুক্ষণ মনে মনে নিলয়ের নামে হাজারটা গালি দিতে লাগল, তারপর আস্তে আস্তে নিজেও ঘুমের দেশে রাজ্যে পাড়ি দিল। বিকেলে ঘুম থেকে উঠে তিথি আরও এক দফা অবাক হল, এমনও কি সম্ভব? চলবে।